আমি পরিস্থিতি বুঝে উঠতে পারছি না। হঠাৎ করে এখানে এত ফোর্স কেন? আবার হেলিকপ্টারও এসেছে সেই পথে। এটা কি সাব্বিরের কাজ? ওইদিকে দস্যুরা হঠাৎ হেলিকপ্টারের আওয়াজ শুনে কয়েকজন বেরিয়ে দেখতে পেল যে আকাশে হেলিকপ্টার উড়ছে। তারা যেই কিছু করতে যাবে তখনই মাথায় বন্দুকের মাথা দিয়ে বাড়ি দিয়ে মাটিতে শুয়ে দেয় ফোর্স, আর ভেতরে ঢুকে যায়। ভেতরে গোলাগুলি হচ্ছে, গুলির আওয়াজে জঙ্গলের পাখিগুলো উড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে ফোর্স সব কয়টাকে ধরে নিয়ে এলো। ওদের মধ্যে অর্ধেকের বেশি মারা গেছে। এই ছেলে আমাদের ইনফর্ম করেছে কে? তুমি? রাতুল এখনো শকড হয়ে আছে। কি হয়েছে সব ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। অনেক ভয় পেয়েছে রাতুল। কোনো রকমে মরতে মরতে বেঁচেছে রাতুল। রাতুল মনে মনে প্রতিজ্ঞা করেছে যে আর জীবনেও এরকম জায়গাতে আসবে না। অফিসার আবার প্রশ্ন করল, এই ছেলে কথা বলছো না কেন? ভয় পেয়েছো? না স্যার, আমি আপনাকে ইনফর্ম করিনি। বলেই রাতুল ঢোক গিলতে লাগলো। অফিসার রাতুলের উদ্দেশ্যে পানির বোতল এগিয়ে দিল, আর রাতুল বোতলটা নিয়ে ঢোক ঢোক করে পানি গিলতে লাগলো। লোকাল পুলিশদের ইনফর্ম করেছে সেনাবাহিনীর লোকেরা। পুলিশ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ডেড বডিগুলো নিয়ে যেতে। রাতুলকে বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। রাতুলের বাসার সামনে একটা মাঠে হেলিকপ্টার থেকে রাতুলকে নামিয়ে দেওয়া হলো। রাতুল নিচে নেমেই আমাকে দেখতে পেল। আমি কালো হুডি পরে সানগ্লাস পরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি। হেলিকপ্টার চলে যাওয়ার পর, কিরে কেমন অভিজ্ঞতা হলো? রাতুলের পিঠে চাপড়ি দিয়ে বললাম, শালা, তুই একটা জাতীয় বেঈমান, একটা কথা বলবি না? তুই কিভাবে পারলি আমাকে বাঁচাতে না আসতে? আরে আমি তো তোকে বাঁচানোর ব্যবস্থা করলাম। মানে কি বলতে চাস তুই? তোর মতো একটা বাচ্চা ছেলে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে আমাকে বাঁচিয়েছে? বাচ্চা বলবি না একদম। এই বাচ্চা না থাকলে আজকে গুলি খেয়ে ঝাঁঝরা হয়ে পড়ে থাকতি। কিন্তু কিভাবে করলি? আর তোর কথা এরা বিশ্বাস করে নিল? আমাদের দেশের যা অবস্থা, পুলিশই আসে না কোনো বিপদে, আর সেনাবাহিনী চলে এসেছে, আর আজকে আমি হেলিকপ্টারে উঠলাম প্রথমবারের মতো। জাস্ট চিল মাই বয়। এখন বাড়িতে চল, আর এসব কাউকে বলবি না। আচ্ছা। আমি আর রাতুল বাড়িতে আসার পর রাতুল বাসায় বসে বসে ভাবছে, সাব্বিরের মধ্যে নিশ্চয়ই বিশেষ কিছু আছে, আর আমাকে সেটা খুঁজে বের করতে হবে। পরদিন আমি কিছু দিনের জন্য আমার খালাতো ভাই মেহেদির বাসায় যাব, ইংল্যান্ড। তাই প্যাকিং করছি। হঠাৎ ফোন বেজে উঠল। হ্যালো মেহেদি, বল কি অবস্থা? আর কেমন থাকি বল, যেমন ছিলাম তেমনই আছি। কালকেই তো আসছিস তাই না? হ্যাঁ, কালকে সকালে রওনা দেব। আচ্ছা তাহলে আয়, আর আমার জন্য তেঁতুল নিয়ে আসিস। ভাই, দেশের তেঁতুলের তুলনা হয় না। আচ্ছা নিয়ে আসবো। এখন রাখি, ভালো থাকিস। পরের দিন সকালে আমি, ভাই, ভাবি সবার থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে এয়ারপোর্টে যাচ্ছি। এয়ারপোর্টে যাওয়ার পথে গাড়িটা একটা সিগন্যালে দাঁড়ালো। সিগন্যালে বিরক্ত লাগছিল, আর ক্রস রোড দিয়ে বিশেষ গাড়িও যাচ্ছিল না। তবুও সিগন্যাল আছে। ল্যাপটপ বের করে কিছু একটা করলাম। সিগন্যালের টাইম অর্ধেক হয়ে গেল। অনেকে ব্যাপারটা লক্ষ্য করলো, কিন্তু বুঝতে পারলো না কি হচ্ছে। জানালার কাঁচ সরিয়ে একটু বাইরে তাকালাম। তখনই দেখতে পেলাম পাশের রোডে একটা গাড়ি দিয়ে একটা মেয়ে বাইরে আরেক গাড়ির বাচ্চার সাথে খেলা করছে এবং বিভিন্ন মুখভঙ্গি করে ভেঙচি কাটছে। ব্যাপারটা আমি এনজয় করতে লাগলাম। আমি না চাইতেও অজান্তেই মুখে একটা হাসি ফুটে উঠল। মেয়েটা বোধহয় সালোয়ার কামিজ পরেছে। মেয়েটাকে খুব একটা খারাপ লাগছে না, যার কারণে চোখ সরাতে পারছি না, কিন্তু দূর থেকে খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছিল না। তাই ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে নিলাম দেখার জন্য। একটা মেয়ে হেঁটে যাচ্ছে সালোয়ার কামিজে। মেয়েটাকে মন্দ লাগছে না। ব্যাগ থেকে ক্যামেরা বের করে মেয়েটার দিকে ফোকাস করলাম। মেয়েটার হাসিটা যেন ক্যামেরায় এসে লাগছিল। হালকা বাতাসে চুলগুলো উড়ছিল, আর মেয়েটার গেস্তাত আর নাকের তিলটা যেন উফ। আমি এসিতে বসেই ঘামছিলাম। দেরি না করে মেয়েটিকে ছবি তুলে নিলাম, কিন্তু যেই গাড়িটার নাম্বার নোট করতে যাব তখনই সিগন্যাল ছেড়ে দিল। আমি নিজেই নিজেকে মনে মনে গালি দিতে লাগলাম। গাড়িটা সোজা এসে এয়ারপোর্টে থামলো। আমি গাল ফুলিয়ে বসে আছি গাড়িতে, আর নিজেকে গালি দিচ্ছি। টিকিট না কাটা থাকলে আজ বোধহয় আর ইংল্যান্ড যেতাম না। প্লেনে বসে ক্যামেরা থেকে ছবিগুলো ল্যাপটপে নিয়ে দেখছিলাম। ছবিটা দেখেই চেহারায় আবারও হাসি ফুটে উঠল। প্লেন মাঝ আকাশে দুবাই থেকে
আবার প্লেন চেঞ্জ হবে। কিন্তু তখনই এয়ার হোস্টেসরা কি যেন নিয়ে কানাকানি করছিল। হঠাৎ প্লেনটা টার্ন নিতে লাগলো। আচমকা হাওয়ায় অনেকটা ঝাঁকুনি লাগলো সবার। আমি ল্যাপটপে ছবি দেখছিলাম, ঝাঁকুনিতে ল্যাপটপটা হাত থেকে নিচে পড়ে গেছে। তাই একটু রাগ হলো এবং বোঝার চেষ্টা করলাম যে কি হয়েছে। এই যে শুনুন, কোনো প্রবলেম হয়েছে কি? এয়ার হোস্টেসকে উদ্দেশ্য করে বললাম। না স্যার, তেমন কিছু না। কারা যেন প্লেনটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে চাচ্ছে। কি? এটা তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ স্যার, আপনি চিন্তিত হবেন না, আমাদের এক্সপার্ট দেখছে বিষয়টা। ল্যাপটপটা নিয়ে দেখতে লাগলাম যে সমস্যাটা কোথায়। দেখতে পেলাম এখান থেকে কয়েকশো কিলোমিটার দূরে একটা অজানা আইল্যান্ড থেকে এই সিগন্যাল আসছে, যেটা প্লেনটিকে জবরদস্তি ল্যান্ড করাতে চাচ্ছে। টাইপিং করতে লাগলাম, কোডিংয়ের পুরো স্ক্রিন ভরে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, এখন আর কন্ট্রোল ওদের হাতে নেই। তখনই প্লেনটা আবার তার গন্তব্যের দিকে মোড় নিল। নিশ্চিত হয়ে কানে হেডফোন দিয়ে গান শুনতে লাগলাম। গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না। ঘুম ভাঙলো দুবাইয়ে এয়ারপোর্ট থেকে নেমে কিছু খেয়ে নিলাম, কিন্তু হঠাৎ সামনে বসা কাউকে দেখে মুখে সেই হাসি আবার ফুটে ওঠে। সেই অজান্তা তার সামনে একটা টেবিলে বসে বসে জ্যাম পাউরুটি খাচ্ছে। একটু জ্যাম তার ঠোঁটের একপাশে লেগে আছে। মন চাইছে হাত দিয়ে মুছে দিতে, কিন্তু সেটা সম্ভব না। ঘর থেকে বেরালাম এবং ভাবতে লাগলাম, এই মেয়ে এখানে কিভাবে? তাহলে কি ও আমার সাথে এসেছে একই প্লেনে? কিন্তু আমি দেখলাম না কিভাবে। নিজের ওপর নিজেরই রাগ হতে লাগলো। তখনই এয়ারপোর্টের টিভিতে দেখানো হলো, the plane that come from Bangladesh was going to be hijacked by the hackers, but someone saved the plane and passenger from that. The experts say that the person who saved the plane was person in the plane that time, and now he is in the Dubai airport. এটা বলেই টিভিতে আমাকে দেখাতে লাগলো। হুডি দিয়ে নিজের চেহারা ঢেকে নিলাম, কিন্তু সবাই আমাকে দেখে ফেলেছে। এয়ারপোর্টে কিছু বড় মাপের কর্মকর্তারা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আসছে। আমি নিশ্চিতভাবে বসে আছি আর ওই মেয়েটার দিকে তাকিয়ে আছি। কর্মকর্তারা এগিয়ে আসলে তাদের পিছনে আরও কিছু সাংবাদিকও এগিয়ে আসতে থাকে। আমি খাবার অর্ডার করেছিলাম, সেটা দিয়ে গেল ওয়েটার। খাবার খাচ্ছি, অন্যদিকে এয়ারপোর্টের সবাই আমার দিকে আর চোখে তাকাচ্ছে আর ফিসফিস করছে। ওই মেয়েটিও আমার দিকে তাকাচ্ছে। এয়ারপোর্টে এত কোলাহল যেন আমাদের দুজনের বিরক্তির কারণ না। কয়েকটা সিট সামনে বসে আছি। আমি ভুলে পানি ভেবে জুস খেয়ে ফেললাম। তখনই একসাথে অনেক মানুষকে একসাথে এদিকে আসতে দেখে সবার দৃষ্টি একদিকে যায় এবং সবাই বুঝতে চেষ্টা করে কি হয়েছে। তখনই, Mr. Sabir, you have to come with us. কেন? আমাকে দিয়ে আপনারা কি চান? আপনি আজকে আমাদের কত বড় বিপদের হাত থেকে রক্ষা করেছেন, এখন বলছেন যে কিছুই করেননি। আজব তো, আমি কি করেছি? আর আপনারা এভাবে আমাকে টিভিতে ব্রডকাস্ট করছেন কেন? আরে আমি করেছিটা কি সেটা তো বুঝতেই পারছি না। দেখুন, আপনাকে বিরক্ত করা আমাদের উদ্দেশ্য না, আমরা শুধু আপনাকে একটু সম্মানিত করতে চাই। আমার কোনো সম্বোধনার প্রয়োজন নেই। আর আপনারা কিসের ভিত্তিতে ভাবছেন যেটা আমি করেছি? কোনো ব্যক্তির প্রয়োজন নেই স্যার, আপনি প্রথম ব্যক্তি যে জানতে চেয়েছিলেন কি সমস্যা হয়েছে এবং জানতে পেরেছিলেন। আর আপনি জানতে পারার পরেই আপনি নিজের ল্যাপটপ বের করে কি যেন করলেন এবং একটু পরেই প্লেন আমাদের কন্ট্রোলে চলে আসলো। আমি চাই না আপনারা আমাকে বিরক্ত করুন, আর আমার কোনো সম্মাননার প্রয়োজন নেই। যদি আপনাদের মনে হয়ে থাকে যে আমি কিছু করেছি আপনাদের জন্য, তাহলে দোয়া করবেন, ব্যাস এটুকুই। এই কথা বলার সাথে সাথে ওনারা চলে গেলেন। আমি এখনও ওখানে বসে আছি আর সবাই আমাকে এলিয়েনের মতো দেখছে, যেন ভিন গ্রহের প্রাণী পৃথিবীতে অবতরণ করেছে। প্লেন ছাড়ার সময় হয়ে গেছে। আমি বসা থেকে উঠলাম, উঠেই চারপাশে তাকালাম। আমি ওই মেয়েটিকে খুঁজতে খুঁজতে প্লেনে গিয়ে বসলাম।
প্লেনে আমার পাশের সিটেই কারো হাসির আওয়াজে সেদিকে তাকালাম। কি মিষ্টি হাসি মেয়েটার, যেরকম সুন্দর শোনায় তেমনি মেয়েটার ঠোঁট বাঁকানো হাসির নেশায় পড়ে গেলাম। প্লেন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা করলো। প্লেনে পুরোটা সময় মেয়েটির দিকে তাকিয়েছিলাম। যতই দেখি তবু মন ভরে না। অনেকবার চেষ্টা করেও মেয়েটির সাথে কথা বলার সাহস জেগে উঠতে পারলাম না। ছেলেরা এমনই হয়, চ্যাট করতে গিয়ে যতই বকবক করুক না কেন, যখন তার ভালোবাসার মানুষটিকে সামনে দাঁড়িয়ে থাকে আর সুযোগ থাকে নিজের ভালোবাসা প্রকাশের, তখন সাহসে কুলিয়ে উঠতে পারে না। আমার অবস্থাও ঠিক তেমনই। প্লেন ইংল্যান্ড এয়ারপোর্টে ল্যান্ড করলো আর আমি চলে গেলাম আমার খালাতো ভাইয়ের বাসায়। কি ভাবছেন যে আমি আমার প্রেয়সীকে ফলো করলাম না কেন? সেটা পরে বলি। খালু একজন টপ ক্লাস চকলেট ব্যবসায়ী, ইংল্যান্ডে ব্যাপক নাম ডাক আছে। বাড়িতে পৌঁছালাম এবং ভেতরে ঢুকলাম। বড় আঙিনা, হেঁটে বাড়ির সদর দরজায় যেতে একটু সময় লাগলো। গেটে বেল বাজাতে লাগলাম, কিন্তু কেউ খুলছে না। আরও কয়েকবার বাজালাম, কিন্তু কেউ খুললো না। বাড়ির পাশের একটা টেলিফোন বুথ থেকে মেহেদিকে ফোন করলাম। কয়েকবার বেল বাজার পর মেহেদি ফোন ধরলো। হ্যালো, কে বলছেন? আমি সাব্বির, তুই কই? আর বাড়িতে কেউ নেই? সরি রে, আব্বুকে কে যেন গুলি করেছে। আমরা হাসপাতালে। কি, খালু হাসপাতালে? হ্যাঁ, আমরা সিটি হসপিটালে আছি, তুই এখানেই চলে আয়। আচ্ছা ওয়েট কর, আমি আসতেছি। আমি হাসপাতালে যাওয়ার পর খালুকে দেখে অনেক মর্মাহত হলাম, কারণ অনেক বাজেভাবে আহত করা হয়েছে খালুকে। আমি কারণ জানতে চাইলে বলে যে লোকাল মাফিয়ার কাজ। সবটা শুনে অনেক চটে যায়। মেহেদি আমাকে শান্ত করে। রাতে ইংল্যান্ডের একটি 50 তলা বিল্ডিংয়ের ওপর কয়েকটা হেলিকপ্টার উড়ছে। হেলিকপ্টারের ভেতর সব আর্মিরা, আর তাদের হাতে অস্ত্র, যা তাক করা আছে বিল্ডিংয়ের ছাদের কিনারায় দাঁড়ানো কালো লেদার হুডি পরা একটি ছেলে, যার হাতে একজন মানুষের কাটা মাথা, আর বিল্ডিংয়ের ছাদের পুরোটা জুড়ে রক্ত দিয়ে লেখা ইটস ওকে। আর্মিরা গুলি করার জন্য প্রস্তুত, কিন্তু ছেলেটার কোনো নড়াচড়া না দেখে কিছু করছে না। হঠাৎ একটা গুলি ছোড়া হলো ছেলেটার পায়ে, কিন্তু ছেলেটা ওই দিকে না তাকিয়ে তার হাতে থাকা ছিন্ন মস্তিষ্কটি ছুঁড়ে মারে, যেটার উপর গুলিটি লাগে, এবং সাথে সাথে হাত পা ছড়িয়ে একটা লাফ দেয়।